অফিডিয়ান। পর্ব সংখ্যা ২৮, ২৯, ৩০। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরুরা ইসলাম। সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতর কলহ বিবাদ শেষ করে যার যার নিরে ফিরছে। কিছুক্ষণ পরে মাগরিবের আজানের সাথে সাথে রাতের আরম্ভের সূচনা হবে। রুমাইশা বসে আছে তার রুমের বিছানায়। মনটা ভালো নেই ওর। সেই ঘটনার পর ৩ দিন পার হয়ে গেছে। এই ৩ দিনে শামসুল বা আয়েশা কেউই ওর সাথে ভালো করে কথা বলেনি। প্রচন্ড খারাপ লাগছে ওর। বাবা মায়ের ওর ওপর এই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক, মা মারুক, তবুও কথা বলুক, কিন্তু তা হচ্ছে না। আয়েশা শামসুল দুজনে ওর সাথে অপরিচিতের মতো আচরণ করছে। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ হয়ে আছে। গতকাল ও আয়েশার সাথে কয়েকবার কথা বলতে গেছে, কিন্তু আয়েশা গুটি কয়েক কথা ছাড়া আর কিছুই বলেনি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এই বিষয় নিয়ে কথা বলেছেন। সাফওয়ানের এমন কাজে রাফসানও প্রচণ্ড রেগে আছে। সাফওয়ানের থেকে বেশি রাগ লেগেছে ওর রুমাইশার ওপর। সকালে ফোনটা লাউডে রেখে রুমাইশাকে শুনিয়ে শুনিয়ে রাফসানের সাথে কথা বলেছেন আয়েশা, যেন রাফসানের বকাগুলো রুমাইশা ভালোভাবে শুনতে পায় আর ভাইয়ের রাগটাও ভালোভাবে টের পায়। রুমাইশাও শুনেছে সব নিজের রুমে বসে বসে, কিন্তু কিছুই বলেনি। সাফওয়ানকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফওয়ান বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করছে। নীরবতা পালন করে শান্তি বজায় রাখার চেষ্টা করছে। বাবা মাকে মানানোর চেষ্টা করছে। রাফসান বাসায় আসবে আগামী পরশু। এসে এসবের একটা বিহিত করবে সে। যাই করুক, সাফওয়ানের সাথে কখনোই রুমাইশার বিয়ে হতে দেবে না। রুমাইশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যায়। সবাইকে নিয়েই যেন ও সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারো সাথেই যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়। সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। সাফওয়ান যে কয়টা দিন বেঁচে আছে, সে কয়েকটা দিনের সম্পূর্ণ সময়টা যেন সাফওয়ানকেই দিতে পারে। ওর জীবনের যেন কোনো অপূর্ণতা না থেকে যায়। কোনো আফসোস নিয়ে যেন ও পৃথিবী ত্যাগ না করে। এসব ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়ল এমন সময়ে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। বাইরে কলপারে গেল অজু করতে। অজু করে এসে নামাজে দাঁড়ালো। রাত এখন ৮টা বেজে ৪৫। সাফওয়ান গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতিভ্রমে যে সমস্যাটা হচ্ছিল সেটা কয়েকদিন আর হয়নি। আজকালকের ভেতরে ওর খোলস ছাড়ার কথা। সেদিনও চামড়া খসখস করছিল, কিন্তু আজকে সেটা ফিল করছে না। ব্যাপারটা কি দেখার জন্য সাফওয়ান ওর রুমের ভেতরে রাখা ফুল ভিউ মিররের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পরনের ফুল স্লিভ টি শার্টটা খুলে ফেললো। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফওয়ান। ওর গায়ের চামড়া খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফওয়ান এবার নিজের কবজির ওপরের অংশ পরখ করলো। খসখসে হয়ে ওপরে ভেসে থাকা চামড়াগুলো সাফওয়ানকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফওয়ান ভেবে পেল না কি হলো ওর হঠাৎ করে। কনুয়ের দিকটাতে অল্প একটু ভেসে ওঠা চামড়া দেখতে পেল ও। সেটা ধরে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু উঠল না। উল্টো ব্যথা পেল ও। চামড়াগুলো আবার গায়ের সাথে লেগে গেছে, স্বাভাবিক চামড়ার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমন হয়নি। সাফওয়ান ভুরু দুইটা কুঁচকে নিয়ে ভাবতে শুরু করলো, কিভাবে হলো এমন। তারপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একে একে লিখতে থাকলো গত কয়েক সপ্তাহে এ কি কি খেয়েছে। সবগুলো দিন মায়ের হাতের রান্নাই খেয়েছে। একদিন শুধু রিমুদের বাসায় খেয়েছে। রিমুর বাড়ি যাওয়ার আগের রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো আগেও একদিন খেয়েছে। সেদিন তো কিছু হয়নি। তারপর তারপর ও কি কোনো মেডিসিন নিয়েছে এর ভেতরে? না, মনে করতে পারছে না তেমন কিছু। ওর তো রোগ বালাই হয় নাই বলতে গেলে। ইমিউন সিস্টেম ওর পুরো ম্যাক্স লেভেলের। কোনো মেডিসিন না হয়নি এর ভেতরে। তাহলে কি কোনো কিছু ইনহেল করেছে এর ভেতরে? না, কোনো পারফিউম ইউজ করেনি, কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি কি হলো? এরপর একদিন রিমুদের বাসায় খেয়েছে, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি? তাহলে আর কি? রিমুকে চুমু খেয়েছিল ও। হ্যাঁ, ও রিমুকে চুমু খেয়েছিল, যা এ জীবনে এই প্রথমবার। তাহলে কি? তাহলে কিন্তু সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে কাহিনী আছে কোনো নিশ্চয়ই। সেটা শিওর হতে এখন ওর রিমুর সাথে দেখা করা লাগবে। সাফওয়ান উঠল চেয়ার ছেড়ে। তারপর মাকে কল লাগিয়ে বলল,
মা, আমি একটু বেরোচ্ছি। আমার খাবারটা আমার রুমের ভেতরে রেখে যেও। আমি এসে খেয়ে নেব। রুনিয়া সম্মতি জানাতেই কল কেটে দিল সাফওয়ান। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল। ঠিকঠাকভাবে গুছিয়ে বাইরে বেরোলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর ল্যাবের রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। গন্তব্যে পৌঁছে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পার্ক করে রেখে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতরে চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটি ছোটখাটো ভাঙাচোরা ভুতুড়ে ঘর। ঘরটার হুলিয়া দেখলে কেউ ভয়ে এটার কাছেও আসবে না। সাফওয়ান নিঃশব্দে ঢুকলো তার ভেতরে। ঘরের ভেতরে ঢুকে মেঝের ওপর থেকে শুকনা পাতার আস্তরণ সরালো। সরাতেই বেরিয়ে এলো একটা চারকোনা লোহার দরজা। দরজাটার উপর হাত রেখে চাপ দিতেই দরজাটা থেকে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙুলের ছাপ চাইলো। সাফওয়ান সেখানে হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা ক্ষীণ মেটালিক শব্দ করে সরে গেল একপাশে। দরজাটা সরে গেলে সেখানে ভেসে উঠল স্টিলের সেটারওয়ে। সেটা বেয়ে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ান নিচে নামতে চারকোনা দরজাটা আবার আগের মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। তারপর ল্যাবের মেইন দরজা দিয়ে ভেতরে পা দিতেই একটা লেজার রশ্মি স্ক্যান করে নিল সাফওয়ানকে। ল্যাবের প্রথম অংশটা সাফওয়ান নিজের রুমের মতো করে সাজিয়ে রেখেছে। বাম পাশের দেওয়াল ঘেঁষে একটা ডাবল বেড বিছানা। বিছানার পাশেই স্টাডি টেবিল। আর তার পাশে রাখা একটি বুক সেলফ। বিছানার পায়ের দিকটাতে রাখা আছে একটা শু র‍্যাক আর আলনা। ডান সাইডে একটা ফুল ভিউ মিরর আর আর বাকি দেওয়ালটা জুড়ে রয়েছে ওয়াল আলমিরা। সাফওয়ান গিয়ে ওর বুকশেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উঠিয়ে টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুদিকে সরে গেল। আর তারপরই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ল্যাব। সাফওয়ান ভেতরে পা রাখার সাথে সাথে একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো ওকে। সাফওয়ান ভেতরে ঢুকে ল্যাবের টেকনোলজি কম্পার্টমেন্টের ভেতর থেকে ছোট একটা ডিভাইস নিল। তারপর অন্য কম্পার্টমেন্ট থেকে নিল আর একটি ডিভাইস, যেটা আগেরটার তুলনায় কিছুটা বড়। এর এরপর অন্য আরেকটি কম্পার্টমেন্ট থেকে নিল নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটা, যার ভিতর কটন বাডের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটা ছোট ব্রিফকেসে ভরে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবার গাড়ির কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে গাড়ি হাঁকালো রুমাইশাদের বাড়ির রাস্তায়। রাত বাজে 11টা। রুমাইশা শুয়ে আছে নিজের রুমে। শুয়ে শুয়ে ফোন চাপছে। রাতে খায়নি ও। সাফওয়ান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না। আয়েশাও ডাকছেন না খেতে আর। নিজেদের মতোই খাচ্ছেন, কথা বলছেন, ঘুরছেন, কিন্তু রুমাইশাকে সর্বদাই এড়িয়ে চলছেন। রুমাইশার প্রথম দুদিন অনেক খারাপ লাগলেও এখন ওর বিরক্ত এসে যাচ্ছে। আয়েশা নিজে তো কথা বলছেই না, রুমাইশার কথা বলতে গেলেও কেমন জানি দূর দূর করছেন। শামসুলও তাই। আর এসব যে রাফসানের বুদ্ধিতে হচ্ছে, সেটা রুমাইশা বেশ ভালোভাবে বুঝেছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আর কাউকে কথা বলার জন্য সাধবে না। আয়েশা শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ি মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়েশা যে এত শব্দেও ঘুমিয়ে থাকতে পারে, এতে সবচেয়ে বেশি অবাক হয় রুমাইশা। রুমাইশা ফোন চাপতে চাপতে এইসবই ভাবছিল। তখনই ফোনের ওপরের নোটিফিকেশন বারে একটা মেসেজ চোখে আটকে গেল রুমাইশার। সাফওয়ান মেসেজ দিয়েছে, রিমু, ছাদে এসে দরজা খোল। মেসেজটা দেখে রুমাইশা পিলে চমকে গেল। এই ছেলেটা ওকে কবে মহা বিপদে ফেলবে। এমনিতেই তো বিপদের শেষ হচ্ছে না, লেগেই আছে। আর এ এসে বিপদের ইঞ্জিনে তেল দিচ্ছে। রুমাইশা ফোনটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় লাগে ওর। কেমন যেন গা ছমছম করে। আর এখন বাজে 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন যেতে হচ্ছে সেই ছাদে। পা টিপে টিপে ছাদে ঢোকার দরজার কাছে গেল ও। দরজাটা লোহার। সামান্য টোকা লাগলো ঘর বাড়ি কাঁপিয়ে তুলে। আর তার উপর এখন রাত। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়ে হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান। নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাজে হকচকিয়ে গেল রুমাইশা। এই ছেলেটা যে কি দ্রুত করে সবকিছু, ধুমধাম করে শুধু জড়িয়ে ধরবে, ভাবনা চিন্তারও সময় দেবে না। রুমাইশার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশাও চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা দিরিম দিরিম করে লাফাচ্ছে। আর সেই কম্পনটা যেন রুমাইশার চোয়ালে এসে বাড়ি খাচ্ছে। রুমাইশাকে কিছুক্ষণ এইভাবে জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিয়ৎক্ষণ পর
কিয়ৎক্ষণ অর্থ কিছুক্ষণ পর রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল, নিচে চল, কাজ আছে কিছু। রুমাইশা সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখে সাফওয়ানকে নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজা বন্ধ করে দিল। তারপর ডিম লাইটটা দিল। সাফওয়ান রুমে এসে নিজের মুখের মাস্ক আর গগলস খুলে রাখলো রুমাইশার পড়ার টেবিলের ওপর। তারপর বিছানার ওপর বিফক্রেসটা রেখে ওপেন করলো। এরপর ওর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা বড় ডিভাইসটার মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান ঠিক কি করতে চলেছে। নিজের কাজ শেষে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলো কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাফওয়ানের নিকট। রুমাইশা কাছাকাছি আসলে বাম হাতে রুমাইশার কোমরটা আলতো করে আঁকড়ে ধরে নিজের সাথে লাগিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে এসে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমু? রুমাইশা নিজের মুখখানি আরও একটু সাফওয়ানের মুখের কাছাকাছি নিয়ে এসে মৃদু গলায় উত্তর করল, যতখানি বিশ্বাস করলে এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়। সাফওয়ান ঠোঁট কামড়ে হাসল। তারপর রুমাইশাকে বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে নিয়ে আসলো। তারপর মৃদু স্পর্শে ঘাড়ের ওপর থেকে রুমাইশার চুলের বেনিটা ছড়িয়ে ছিটিয়ে থাকা কুচো চুলগুলোকে বাম দিকে সরালো। এরপর ঘাড়ের ঠিক মাঝখানে নিজের হাতে ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটার ট্রিগার চাপতেই ডিভাইসের মাথায় লেগে থাকা ছোট্ট ডিভাইসটা খিচ জাতীয় শব্দ করে ঢুকে গেল রুমাইশার ঘাড়ের চামড়ার ভেতর। অকস্মাৎ এমন ব্যথায় রুমাইশার মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। ছিটকে কিছুটা রক্ত বেরিয়ে এলো ঘাড় থেকে। সাফন সেগুলো তার পকেট থেকে তুলা বের করে মুছে দিল। তারপরই বলল, চুল দিয়ে ঢেকে রাখবি আর মাথায় সবসময় ওড়না দিয়ে বেড়াবি, যেন কেউ না দেখে। রুমাইশা জিজ্ঞেসও করল না সাফওয়ানকে যে সে আসলে কি সেট করলো ওর শরীরে। রুমাইশাকে এমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় বলল, জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়ল দুদিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেই দিন মারা যাব সেই দিন তুইও মারা যাস? রুমাইশা ঘাড়টা কিঞ্চিত ঘুরিয়ে নির্বিকার গলায় বলল, কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব নয়। তাই যখনই আসুক, যার কারণেই আসুক, সাদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজেই আলিঙ্গন করব। রুমাইশার কথাতে আবারও হাসল সাফওয়ান। তারপর রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে বিছানায় বসালো। বিফক্রেস থেকে সিরিঞ্জটা বের করলো। এরপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরে ইনফ্লুইডগুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, নইলে পারবি না। রক্ত ভরা সিরিঞ্জটা বিফকেসে রেখে ছোট ছোট কৌটাগুলো বের করলো ও। এরপর একটা কৌটা খুলে তার ভেতর থেকে কটন বাড সদৃশ্য স্টিকটা বের করে রুমাইশাকে ইশারা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুলে মুখের ভেতর থেকে স্টিকটা দিয়ে খানিকটা স্যালাইভা গ্রহণ করলো সাফওয়ান। এরপর অন্য একটা কৌটাতে রুমাইশার চোখের কোণায় স্টিক শুইয়ে কিছুটা ফ্লুইড নিল। সেগুলো বিফক্রেসে ভরে রেখে দিল। আর এরপর আরও একটা কৌটা বের করলো সাফওয়ান। কৌটাটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছু বলবে বলবে করেও বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাতটা মুঠি করে নিজের মুখের সামনে ধরে আরও একবার গলা খেখারি দিয়ে বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না। সাফওয়ানের বারবার গলা খেখারি দিতে দেখে রুমাইশা এগিয়ে এসে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনে, তখন দেখেন। সাফওয়ান না পেরে নিজের ফোনটা হাতে নিল। তারপর রুমাইশাকে ইশারা করলো ফোন দেখতে। রুমাইশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফওয়ানের মেসেজ দেখে চোখ গরম করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তারপর হাতে থাকা কৌটাটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। মুখ ফেরানো অবস্থাতে আরও একবার গলা খেকিরি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, ইমার্জেন্সি। রুমাইশা কৌটাটা ঝামটা মেরে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর হাতের কৌটাটা সাফওয়ানের দিকে দিল। সাফওয়ান সেটা নিয়ে বিফকেসে ভরে রাখলো।
সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে সাফওয়ান উঠে দাঁড়িয়ে রুমাইশাকে নিজের কাছে ডাকলো। রুমাইশা কাছে এলে ওর কোমর দুইটাতে হাত দিয়ে জড়িয়ে ধরে নিচু হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। সাফওয়ান এরপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমাইশার ডান হাতটা টেনে নিয়ে ওর হাতের অনামিকা আঙুলের মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমাইশা বুঝে গেল সাফওয়ান ফেরার প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এক্ষুনি চলে যাবেন? সাফওয়ান ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। সাফওয়ানের উত্তরে রুমাইশা সন্তুষ্ট হলো না। ভুরু দুইটা ওপরের দিকে উঠিয়ে ঠোঁট নামিয়ে ইনোসেন্ট মুখ করে বলল, আর একটু থাকুন না হয়। রুমাইশের এমন চেহারা দেখে সাফওয়ানের আক্কেল গুডুম। বুকের ভেতর অদ্ভুত রকমের অনুভূতি উদ্রেক হতে শুরু করলো যেন। হঠাৎ করে অন্যরকম বাসনা জেগে উঠছে মাথার ভেতর। হাত পাগুলোর ভেতর কিছু একটা যেন কিলবিল করছে। ভেতরের আদিম সত্তাটা লাফালাফি করে বাইরে বেরিয়ে এসে রূপ দেখাতে চাচ্ছে। থেকে যেতে ইচ্ছে করছে ওর ভীষণ। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়েল করে দিতে পারবে তা ঘুণাক্ষরেও ভাবেনি। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাত দিয়ে রুমেশের চিবুক ধরে জড়ানো গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নানির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এসব ট্রিক্স বিয়ের পরে অ্যাপ্লাই করবি, নইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু মেনে নিব না। শয়তানের নানি বলে রুমাইশা সাথে সাথে নিজের ইনোসেন্ট মুখ সরিয়ে আসলে শয়তানের নানির মতো লুক দিল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা খেয়াল করে দুষ্টু হাসি দিয়ে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরতে পরতে নির্বিকার গলায় বলল, ইয়েস, নাও ইটস পারফেক্ট। তারপর বিছানা থেকে ব্রিফকেসটা উঠিয়ে নিয়ে রুমাইশার চোয়াল টেনে দিল দু আঙুল দিয়ে। এরপর বলল, ছাদের দরজাটা দিবি আই। সাফওয়ান আগে আগে চলল, রুমাইশা পেছন পেছন। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফওয়ান দরজা পার হয়ে ওপাশে গিয়ে দাঁড়িয়ে রইল রুমাইশার মুখোমুখি। তারপর রুমাইশাকে ইশারা করলো দরজাটা দিয়ে দেওয়ার জন্য। রুমাইশা দরজা দিতে যাবে তখনই হুড়মুড়িয়ে এগিয়ে এসে নিজের মাস্কটা মুখের থেকে সরিয়ে দিয়ে প্রগাঢ় এক চুম্বন বসিয়ে দিল রুমাইশার ঠোঁটে। এমন আক্রমণে রুমাইশার মুখ থেকে অস্পষ্ট ধ্বনি বের হলো, কিন্তু পর মুহূর্তে চোখ দুটো বন্ধ করে নিল ও। আধা মিনিটের মাথায় এসে ছেড়ে দিল সাফওয়ান ওকে। আর তারপরে ভূতের মতো দ্রুত পায়ে ছাদ থেকে যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। তারপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ল। ভোর ৫টা। সাফওয়ান চিত হয়ে শুয়ে আছে জঙ্গলের খালপাড়ের কাদামাটিতে। চোখ দুটো বন্ধ, মুখে ওর বিজয়ী হাসি। ওর গা ঘেঁষে কিলবিল করছে খালপাড়ের আশেপাশে অজস্র ছোট বড় সাপ। সাকসেসটাকে সেলিব্রেট করার আর কোনো রাস্তা পাচ্ছিল না। তাই খালপাড়ের কাদামাটিতে এসে লাফিয়ে লাফিয়ে এখন কাদামাটির ভেতরে শুয়ে পড়েছে। ওর শরীর থেকে বের হওয়া একটা অদ্ভুত রকমের ওডার এর কারণে সরীসৃপগুলো আকর্ষিত হয়। এসবে অভ্যস্ত ও। বরং এসব সরীসৃপকে একটু বেশিই ভালোবাসে ও। সমস্ত রাতটা ল্যাবে কাটিয়েছে সাফওয়ান। রুমাইশার থেকে নেওয়া সমস্ত ফ্লুইডগুলোর টেস্ট করেছে ও। রুমাইশার ব্লাড টেস্ট করার পর সাফওয়ান পুরোপুরি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। ওর ছোটবেলায় দেওয়া কামড়ের কারণে অ্যান্টিভেনমে দেওয়া সত্ত্বেও অল্প কিছু বিষ রয়ে গেছিল রুমাইশার শরীরে। আর সেটাই রুমাইশার শরীরে রক্তের সাথে মিশে ওর পুরো ইমিউন সিস্টেমের সাথে মিশে তৈরি হয়ে গিয়েছে মেডিসিন। সাফওয়ানের শারীরিক কন্ডিশনের একমাত্র মেডিসিন। রুমাইশের সামান্য রক্ত নিজের শরীরে নিয়েছে ও। তারপর থেকে অন্য ধরনের একটা এনার্জি বুস্ট ফিল করছে ও। শরীরটা আগের তুলনায় অনেক ভালো লাগছে। আর এই আশ্চর্য ব্যাপারটা ডিসকভার করতেই সাফওয়ান সমস্ত ল্যাব জুড়ে লাফিয়েছে আর আনন্দে চিৎকার দিয়েছে। কিছু সময়ের জন্য একদম বাচ্চা বনে গেছিল ও। এত আনন্দ ও জীবনে কখনো পেয়েছে কিনা মনে পড়ে না। ল্যাব থেকে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে সোজা চলে এসেছে খালপাড়ে। খোলা বাতাসে এসে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। আর তারপরে খালের পাড়ের কাদামাটিতে শুয়ে মাখামাখি করেছে। এরপর থেকে মুখ থেকে হাসি ওর সরছে না। রুমাইশাকে এত সুন্দর খবরটা ওর জানানোর দরকার, কিন্তু ফোনটা ল্যাবেই ফেলে এসেছে। আর কিছুক্ষণ কাদামাটিতে সন্তুষ্ট চিত্তে মাখামাখি করে শোয়া থেকে উঠে বসলো সাফওয়ান। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলো আবার ল্যাবের পথে। ল্যাবে গিয়ে ল্যাবের ওয়াশরুমে ঢুকলো। স্কোয়ার শাওয়ারটা অন করে তার নিচে চোখ দুটো বন্ধ করে দাঁড়ালো সাফওয়ান। প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। দেওয়ালে দু হাতে ভর দিয়ে সাফওয়ান ভাবতে থাকলো ওর সিঙ্গাপুরের জীবন। রিমুকে তার অনেক অনেক কিছু জানানোর আছে।
রিমু ওর বউ হতে চলেছে খুব দ্রুতই, তাই ওর থেকে কোনো তথ্য গোপন রাখতে চায় না সাফওয়ান। পরবর্তীতে কোনো মাধ্যমে জানতে পারলে হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না রিমু। হয়তো কেন, মোটেই ভালো চোখে দেখবে না। কিন্তু হঠাৎই কিছু একটা ভেবে চোখ মেলালো সাফওয়ান। না, রুমিকে আগে থেকে কিছু বলবে না ও। বিয়েটা হওয়ার পরই বলবে। আগে বললে যদি রিমু ওকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়? না, কিছুতেই ওকে কিছু বলা যাবে না। রিমুকে ও হারাতে পারবে না কোনো অবস্থাতেই। রিমুকে ও প্রচণ্ড প্রচণ্ড রকম ভালোবাসে। আর এখন তো ওর জীবন বাঁচানোর একমাত্র রাস্তা রিমু। ও তো আর মিথ্যা বলেনি, শুধু কিছু ইনফরমেশন লুকিয়েছে। এটা কি ধোকার পর্যায়ে পড়ে? তির্যক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সাফওয়ান। যা কিছু বলার সব বিয়ের পরে বলা যাবে। এখন কোনো ধরনের ইনফরমেশন লিক হলে সব দিক থেকে সমস্যা হবে ওর। এত সব ঝামেলার মাঝে গোপন ঝামেলাটা গোপনেই রাখার সিদ্ধান্ত নিল ও। হুট করে সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। শাওয়ারটা বন্ধ করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। তারপর শরীর থেকে পানি ঝেড়ে মুছে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। সকালে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল রুমাইশা। ৭টার দিকে আয়েশা এসে ডেকে তুললেন। তারপর হাসি মুখে বললেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। উঠে আমার একটু কাজে হাত লাগিয়ে দে। তোর বড় খালা আর জুবাইর আসবে আজকে। রাতে থাকবে। রান্না করতে হবে অনেক কিছু। আমি একা একা এত কিছু কখন করব? দ্রুত ওঠ। রুমাইশা ঘুম ঘুম চোখেই জিজ্ঞেস করল, কখন আসবে? আর তারা আসবে তা আমাকে আগে বলনি কেন? আয়েশা আবার ফিরে যেতে যেতে বললেন, এখন তো বলছি, এখন ওঠ। রুমাইশা আড়মোড়া ভেঙে উঠে বসল বিছানায়। তারপর হাই তুলল কিছুক্ষণ। ওকে দিয়ে কাজ করাতে হবে বলে মায়ের ব্যবহার খুব ভালো হয়ে গেছে। মায়ের এই খচ্চর মার্কা বুদ্ধির কিছুক্ষণ তারিফ করল ও। বিয়ের পর নিজের বাচ্চা কাচ্চার ওপর ও এমন ট্রিক্স অ্যাপ্লাই করবে বলে ভাবল। মায়ের এমন কাজ করিয়ে নেওয়ার ফোন দিতে কিছুক্ষণ চুপি চুপি হাসল ও। যাই হোক, ভালো করে কথা বলছে এটাই অনেক। এখন কাজ করতে আপত্তি নেই। বিছানা ছেড়ে অনেক কষ্টে উঠল ও। তারপর ঢুলতে ঢুলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। এরপর রান্নাঘরে গেল মায়ের কাছে। আয়েশারা ৩ বোন ২ ভাই। আয়েশা সেজো। বড় বোন জুলেখার বড় ছেলে জুবাইর ইতালি থেকে পড়াশোনা করত। পড়াশোনা শেষে দেশে এসেছে। তার খুব শখ হয়েছে আয়েশা খালার বাড়িতে আসবে। রাফসানের চেয়ে বয়সে ২ বছরের বড় হবে হয়তো। রুমাইশা জুবাইরকে একদমই পছন্দ করে না। কেন যেন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকে সবসময়। মনে হয় ওকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। ওর মোটেও পৃথিবীতে আসার মত ছিল না। এখন ইতালি থেকে ক্যাবলাকান্ত স্মার্ট হয়ে গেছে হয়তো। এসব ভাবতে ভাবতে রুমাইশা ঝাল পেঁয়াজ কাটাকাটি করছে। আয়েশা হিসাব করছে পাশে বসে কি কি খাওয়ানো হবে। মাছ ভাজা, সবজি, বেগুন দিয়ে মাছের ঝোল, আলুর দম, মুরগি, গরু, খাসি। মায়ের এত পদ শুনে রুমাইশা বলে উঠল, ওরে বাপরে, এত আয়োজন করছো যেন মিনিস্টার আসছে। আয়েশা ধমক দিয়ে বললেন, তুই চুপ থাক। এতদিন পর ছেলেটা আমাদের বাড়িতে আসছে, তা খাওয়াবো না? রুমাইশা সাথে সাথে বলে উঠল, সাফওয়ান ভাইয়া তো কতকাল পরে বাড়িতে আসলো। কই, তাকে তো একটু খাওয়ালে না? সে বিনা দাওয়াতে তোমার বাড়িতে এসে ঘুরে গেল। তাকে তো তোমরা সামান্য আপ্যায়নও করনি। আয়েশা ফ্রিজ থেকে মাংস বের করতে করতে বলল, আপ্যায়ন করার মতো হলে আপ্যায়ন অবশ্যই করতাম। কিন্তু আপ্যায়ন করার রাস্তা রেখেছিস তুই। সম্পর্কগুলোকে তুই নষ্ট করেছিস। নইলে সাফওয়ানকে আমি কি কম যত্ন করি? রুমাইশা বকে উঠল, আমি কিছু নষ্ট করিনি। তাকে আমি পছন্দ করি। লাইফ পার্টনার হিসেবে সে একজন পারফেক্ট মানুষ। আর হ্যাঁ, আমি ভুল করেছি, আমি মানছি। কিন্তু সেটা যেমন গুরুতর তোমরা ভেবেছিলে ততটাও নয়। তাই যত্ন করলে সবাইকে সমান যত্ন করবা, নইলে দরকার নেই। তারপর মায়ের দিকে চোরা চোখে একবার তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আর তাছাড়া সাফওয়ান ভাইয়া তো কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতে চলেছে। তাই সে হিসেবে যত্নায়াত্তি তার একটু বেশিই পাওনা। বলে ঠোঁট টিপে হাসল রুমাইশা। আয়েশা একবার তির্যক চোখে তাকালেন রুমাইশার দিকে। কিছু বললেন না, কিন্তু হাসলেন মনে মনে। সাফওয়ানকে আমি এ জীবনে জামাই হিসেবে মেনে নেব না। তার ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি। মনে মনে আওড়ালেন তিনি। সব কোটাকাটা হয়ে গেলে রান্না শুরু করলেন আয়েশা। রুমাইশা মায়ের সাথে হাতে হাত দিয়ে সব করে দিল। মুরগির মাংস আর আলুর দমটা রান্না করলো ও নিজে হাতে। দুপুরের আগে সব রান্না বান্না কমপ্লিট করে ফেলল। আগামীকাল রাফসান আসবে। আয়েশা জুলেখাকে বলেছেন রাফসান আসলে আসতে। কিন্তু তার ছেলের নাকি তর সইছে না। তাই আজই আসা লাগলো। একটা দিন অপেক্ষা করতে গিয়ে নাকি তার কলিজা ছাই হয়ে যাচ্ছিল।
একটার পরপরই জুলেখা তার ছেলেকে নিয়ে চলে আসলো আয়েশাদের বাসায়। হাজবেন্ড নেই ওনার, মারা গেছেন গত বছর। এক মেয়ে এক ছেলে, মেয়ের বিয়ে দিয়েছেন, নাতনিও আছে একটা। ছেলে ইতালি থাকায় ঢাকাতে মেয়ে জামের বাসাতে থাকতেন। রুমাইশা গোসলে গেছে, তাই আপ্যায়নটা আয়েশাই করলেন। শামসুল বাড়িতে নেই, আসবে ৩টার পর। জুলেখা আর জুবায়েরকে গেস্ট রুমে গিয়ে কাপড় ছেড়ে আসতে বললেন। নাস্তা সব রেডি করাই ছিল। ওনারা কাপড় ছেড়ে আসতে আসতে আয়েশা গুছিয়ে ফেললেন সব। কিছুক্ষণ পর জুলেখা আর জুবায়ের এসে বসলো সোফায়। আয়েশা নাস্তা এগিয়ে দিচ্ছেন আর গল্প করছেন বোনের সাথে। গল্পের এক পর্যায়ে জুলেখা জিজ্ঞেস করলেন রুমাইশার কথা। আয়েশা বললেন যে ও গোসলে গেছে, বেরোবে এক্ষুনি। গোসল শেষে গাঢ় খয়েরি রঙের সালোয়ার কামিজ পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে রুমাইশা বিছানায় রাখা ফোনের কাছে গেল। কাজের চাপে ফোনটা চেক করার সময় পায়নি। বাম হাতে ভেজা কাপড়গুলো উঁচু করে রেখে ডান হাতটা জামায় মুছে নিয়ে ফোনটা ধরে সুইচ টিপল। কাঙ্ক্ষিত মানুষটার নামটা ওপরে ভেসে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল ওর। মেসেজ ওপেন করে দেখল, সাফওয়ান লিখেছে, তোমার ভেতর দিয়ে আমি নতুন করে জন্ম নিতে চলেছি, ভালোবাসি। কথার আগামাথা বুঝল না রুমাইশা, কিন্তু ভালোবাসি শুনে খুশি হলো খুব। প্রতিউত্তরে কিছু লিখল না। ভেজা জামা কাপড়গুলো রোদে দিতে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরোলো। বের হতে সোফায় বড় খালা আর জুবায়েরকে বসে থাকতে দেখতে পেল। অপ্রস্তুত হয়ে গেল রুমাইশা। দ্রুত পায়ে জুলেখার নিকট এসে সালাম বিনিময় করল। রুমাইশাকে দেখে চোখ জুড়িয়ে গেল জুলেখার। ৩ বছর পর দেখছেন তিনি বোনের মেয়েকে। এতদিন তিনিও আসেননি আর রুমাইশাও তো যায়নি তাদের বাড়িতে। খালার পাশে বসে থাকা জুবায়েরকে দেখে মনে মনে হাসল রুমাইশা। ক্যাবলাকান্ত জুবায়ের ভাই তো আসলে স্মার্ট স্মার্ট একটা ভাব নিয়ে আছে। আসলে স্মার্ট হয়েছে নাকি অভিনয় করছে বুঝতে পারল না ও। জুলেখার সাথে কুশল বিনিময় শেষে জুবায়েরের সাথে কথা বলল রুমাইশা। তারপর জুলেখার থেকে সময় চেয়ে জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য ছাদের দিকে গেল ও। ছাদে কাপড়গুলো নেড়ে দিয়ে শামসুলের শুকনা কাপড়গুলো তুলে নিয়ে আসলো সাথে। তারপর নিচে এসে সেগুলো শামসুলের রুমে রেখে দিয়ে ডাইনিংয়ে সোফায় বসলো জুলেখার বিপরীতে। মায়ের পাশে বসা জুবাইরের চোখ বড় বড় করে দেখছে রুমাইশাকে। সেই কোন পিচ্চি বেলায় দেখেছে। রুমাইশা হয়তো তখন 8 কি 9-এ পড়তো। সবেমাত্র কৈশোরে পা দিয়েছিল তখন। আর এখন সে পরিপূর্ণ যুবতী। রুমাইশার ফোলা ফোলা গাল, গলার নিচে ক্ষীণ ভাসমান বিউটি বোন, থুতনিতে থাকা ছোট্ট কাটা দাগ, কানের লতের নিচে থাকা ছোট্ট কুচকুচে কালো তিল, সবকিছুতেই বিচক্ষণতার সঙ্গে চোখ বোলাচ্ছে জুবায়ের। জুবায়েরকে নিজের দিকে এইভাবে ড্যাব ড্যাব করে তাকাতে দেখে রুমাইশা অস্বস্তি বোধ করল ভীষণ। একবার মায়ের দিকে ইশারা করলো রুমে চলে যাওয়ার অনুমতির জন্য, কিন্তু আয়েশা চোখ গরম দিয়ে ওখানেই বসিয়ে রাখলো ওকে। জুবায়ের মনে মনে প্রচণ্ড খুশি, কারণ কাল পরশুর ভেতরে রুমাইশার সাথে ওর বিয়ে। যদিও রুমাইশাকে কখনো তেমন নজরে দেখিনিও, কিন্তু মা যখন প্রস্তাব দিল তখন ভেবে দেখলো একবার, তেমন নজরে দেখলে কোনো অসুবিধাই নেই। আর এখন রুমাইশাকে দেখার পর তো সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশই রইল না। আয়েশা খালা যে তার মায়ের কাছে নিজে এমন প্রস্তাব রাখবেন তা কখনোই ভাবেনি জুবায়ের। রাফসানও 2 দিন আগে কথা বলেছে ওর সাথে এই বিষয়ে। রাফসান বলেছিল ডিসিশনটা আগে ওকে জানাতে। জুবায়েরও তাই করল। প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ছোট করে একটা মেসেজ দিল রাফসানকে, যে সে রাজি, এবং খুব ভালোভাবে রাজি। অমন গুলোমুলো বউ পাওয়ার উপলক্ষে খালাকে মনে মনে ধন্যবাদ জানিয়ে দিল অনেকগুলো। মনের ভেতরে ও খুশিতে আটখানা হয়ে যাচ্ছে। বারবার চোখ চলে যাচ্ছে রুমাইশার দিকে। কামিজের ওপর দিয়ে রুমাইশার পেটের দিকটাতে একবার চোখ বোলালো জুবায়ের। মেদ আছে বলে মনে হচ্ছে না। ওপর থেকে রুমাইশার সুডল দেহ দেখে চকচক করে উঠল রুমাইশার চোখ দুইটা। রুমাইশা অনেকক্ষণ ধরে খেয়াল করেছে জুবায়েরের চাহনি, কিন্তু এবার ওর এমন লোলুপ দৃষ্টি দেখে রুমাইশা আর মায়ের অনুমতি নেওয়ার চেষ্টা করল না। সোজা উঠে দাঁড়িয়ে বলল, আমার খিদে পেয়েছে মা, আমি আমার খাবারটা নিয়ে রুমে যাচ্ছি, ওখানেই খাবো। তারপর মুখে জোর করে হাসি ফুটিয়ে জুলেখার দিকে একবার তাকিয়ে ডাইনিং টেবিল থেকে খাবার বেড়ে নিজের রুমে চলে গেল রুমাইশা। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। গায়ের ভেতর রিড়ি করছে ওর। এ তো ক্যাবলা ছিল, ভালোই ছিল, এত বেয়াদব ছিল না। দামড়া হয়েছে আর অসভ্য হয়েছে। এমনভাবে তাকাচ্ছে যেন জীবনে মেয়ে দেখেনি কোনোদিন। এসব ভাবতে ভাবতে ভাতের থালাটা নিয়ে বিছানায় উঠে বসল রুমাইশা। তারপর ফোন অন করে ইউটিউবে ঢুকে ভিডিও দেখতে দেখতে খেতে লাগলো। দুপুরে বাড়িতে ঢুকলো সাফওয়ান।
এতক্ষণও ল্যাবেই ছিল। নিজের ওপর আরও কিছুক্ষণ রিসার্চ চালিয়েছে। রেমেডিতে ওর সব সমস্যার সমাধান হলেও চোখ আর দাঁতের ওপর সেটার কোনো প্রভাব পড়বে না, এটা নিয়ে ও চিন্তিত। তবে যাই হোক, ও যে একটা সলিউশন পেয়েছে তাতেই ও খুশি। এর চেয়ে বেশি খুশি আর কখনো হয়নি ও। মেন গেট দিয়ে ঢুকে গ্যারেজে গাড়ি রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলো সাফওয়ান। রুনিয়া হলরুমেই বসেছিলেন। সাফওয়ানকে দেখে বললেন, কিরে, রাতে বললি খাবার রেখে আসতে, এসে খাবি, অথচ সকালে তোর খাবার দিতে গিয়ে দেখি সেটা ওভাবেই ফেলানো আছে। কি যে করিস না তুই! মায়ের কথায় হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মায়ের দিকে ফিরে বলল, সরি মা, কাজ ছিল একটা, খুব গুরুত্বপূর্ণ। তোমাকে ফোন দিয়ে একবার বলতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম তুমি হয়তো ঘুমিয়ে গেছো, তাই আর কল করিনি। সরি। খিদে পেয়েছে অনেক, তুমি খাবারটা নিয়ে আসো একটু ওপরে, কথা আছে কিছু। কথাগুলো বলে আবার আগের মতো হেঁটে সিঁড়ি বেয়ে চলে গেল ওপরের রুমের দিকে। রুনিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের জন্য প্লেটে খাবার সাজাতে লাগলো। সাফওয়ান রুমে গিয়ে নিজের পোশাক আশাক সব খুলে একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে মাথার ওপরের ফ্যান ছেড়ে দিয়ে মেঝেতে পা ঠেকিয়ে বসে রইল বিছানায়। প্রচুর হালকা লাগছে ওর। মাথা থেকে যেন আস্ত একটা বোঝা নেমে গেছে। বর্ষা থেকে ধাম করে বিছানায় শুয়ে পড়ল সাফওয়ান। হাতের তালু দুইটা একটার ওপর আরেকটা দিয়ে মাথার নিচে রাখলো। তারপর চোখ দুটো বন্ধ করে বড় বড় করে নিঃশ্বাস ছাড়লো কয়েকবার। কিছুক্ষণ পর রুনিয়া আসলেন ছাদে। এ- এক হাতে খাবারের ট্রে নিয়ে অন্য হাতে টোকা দিলেন দরজায় কয়েকবার। শব্দ শুনতে সাফওয়ান শোয়া থেকে উঠে দরজা খুলে দিল। রুনিয়া ভেতরে ঢুকলেন। দরজাটা আবার বন্ধ করে দিয়ে মায়ের হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলের ওপরে রাখলো। তারপর মাকে বিছানায় বসিয়ে চেয়ারটা টেনে নিয়ে নিজেও বসলো। রুনিয়া চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন ছেলের ঘরটাকে। কতদিন আসা হয় না এখানে। ঘরটাকে দেখা শেষ হতে ওনার চোখ গেল সাফওয়ানের শরীরের দিকে। ছেলের বাহুতে হাত স্পর্শ করে তিনি বললেন, বাহ, সেই খসখসে চামড়াগুলো তো আর দেখা যাচ্ছে না, তুলে ফেলেছিস নাকি? সাফওয়ান মায়ের হাতটা ধরল। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, এইটা বলার জন্যই তো তোমাকে ডেকেছি মা। রুনিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। মায়ের চাহনি দেখে সাফওয়ান আবারও স্মিত হাসল। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে মা। আল্লাহ চাইলে আমি আরো বেশি দিন বাঁচব, তোমাদের মাঝে থাকব। রুনিয়া চেয়ে রইলেন ছেলের দিকে। আবার কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান ধরা গলায় বলল, আমি আমার মেডিসিন পেয়ে গেছি মা। আল্লাহ যদি রহমত করেন তাহলে এবার আমি সুস্থ হয়ে যাব। পুরোপুরি না হলেও হব কিছুটা। অন্তত যে খারাপ অবস্থা আমার হওয়ার কথা ছিল সেটা আর হবে না আশা রাখি। তোমাদের সাথে আরো কিছুদিন থাকছি মা আমি। এখন শুধু সেই মেডিসিনটাকে ঘরে নিয়ে আসার পালা। রুনিয়া খুব মনোযোগ দিয়ে শুনছিলেন ছেলের কথা। প্রচণ্ড খুশি হয়েছেন তিনি। চোখে মুখে উনার ঝিলিক দেখা যাচ্ছে। চোখের কোণটা ভারী হয়ে গেছে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওনার চোখ থেকে। দুই হাত তুলে চোখ বন্ধ করে অসীম দয়ালু সৃষ্টিকর্তার নিকট শুকর গোজার করলেন তিনি। কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না ওনার। হাত নামিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, মেডিসিন ঘরে আনতে হবে বলতে? কোথায় পাওয়া যাবে সেটা? দেশেই তো? সাফওয়ান হাসল। তারপর বলল, হ্যাঁ মা, দেশেই, তোমার ভাইয়ের ঘরে। রুনিয়া বুঝলেন না কিছু। ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। মাকে এত ভাবনা চিন্তা করতে দেখে সাফওয়ান বলল, আমি রিমুর ব্লাড সহ ওর শরীরে আরও কিছু ফ্লুইড টেস্ট করেছি কাল রাতে। ওর ব্লাডে আর ফ্লুইডে অদ্ভুত মিউটেশন দেখেছি আমি মা, যা আমি আজ পর্যন্ত কারো শরীরে দেখিনি। আর সেটা হয়েছে ছোটবেলায় আমারই দেওয়া কামড়ের কারণে। তারপর ওর ফ্লুইডগুলোর সাথে আমার শরীরের কিছু ফ্লুইড মিক্স করতে আমি এক অভাবনীয় ডিসকভারি করে ফেলেছি মা। এত বছর আমি যে মেডিসিনের খোঁজে সারা দুনিয়া তন্ন তন্ন করে ফেলেছি সেটা আমার ঘরের কাছেই ছিল, কিন্তু আমি ঘুণাক্ষরেও টের পাইনি। রুনিয়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, মিউটেশন কি? আর তুই কিভাবে বুঝলি যে ওর শরীরের মিউটেশনই ঘটেছে? সাফন সোজা হয়ে বসে বলল, বাকি সব তোমারে পরে বলবো। তুমি শামসুল মামার কাছে আরও একবার ফোন দিবা। তারপর মামাকে বলবা আমার প্রস্তাবটা আরও একবার ভেবে দেখে সম্মতি জানাতে। আমি দুই পরিবারের ভেতরে সম্পর্ক নষ্ট হোক সেটা চাই না। মামিকে কিছু বলার দরকার নেই আগে থেকে। মামাকে বোঝাও। মামা বুঝলে মামিও বুঝবে। তুমি আজ রাতে মামার কাছে ফোন করবা, মনে করে। রুনিয়া মাথা নাড়লেন। সাফওয়ান বলল, এখন তুমি নিচে যাও, আমি খেয়ে ঘুমাবো। সারা রাত ঘুমাইনি আমি।
আর পারলে মামার মনটা একটু নরম করার চেষ্টা করো। তুমি তার আদরের বোন। তুমি তাকে একটু বুঝিয়ে বললে সে শুনবে। আমি রিমুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না কখনো। আর রিমুকেও প্রাণ থাকতে অন্য কারো হতে দেব না। এটা উনি যত দ্রুত বুঝবেন, ততই আমাদের সবার জন্য ভালো হবে। ঝামেলা হবে না কোনো। ছেলের কথায় সায় জানিয়ে রুনিয়া বসা থেকে উঠে দরজা খুলে নিচে চলে গেলেন। আর সাফওয়ান খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেল। এদিকে রুমাইশার অগোচরে তার বিয়ের তোড়জোড় শুরু হলো বাড়িতে। দুপুর গড়িয়ে বিকেল হলো। শামসুল বাসায় এসেছেন কিছুক্ষণ আগে। খাওয়া দাওয়া করে নিজের রুমে বিশ্রাম নিচ্ছেন তিনি। রুমাইশা ঘুমাচ্ছে ওর ঘরে। সারাদিনের কাজের পর ক্লান্ত লাগছে ওর অনেক। আসরের ওয়াক্ত হওয়ার পর আয়েশা এলেন মেয়ের রুমে। তারপর ঘুমন্ত রুমাইশাকে ডেকে তুললেন তিনি। মায়ের ডাকে আড়মোড়া ভেঙে উঠে বসল রুমাইশা। আয়েশাকে এইভাবে বোরখা পরে রেডি হওয়া অবস্থায় দেখে রুমাইশা চমকালো প্রথমে। তারপর জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ এখন তুমি? আয়েশা বিছানায় পা ঝুলিয়ে দিয়ে বসে বললেন, যশোরে যাচ্ছি। তোর খালা, আমি আর জুবায়ের। আমরা একটু কেনাকাটা করব আর ঘুরব। কিন্তু এখন গেলে তো ফিরতে রাত হয়ে যাবে। কাল সকালে যেতে পারতে তো। আর ওরা আসলোই তো দুপুরে। আর এখন আবার তুমি ওদেরকে নিয়ে যশোরে যাচ্ছ? কাজ আছে তাই যাচ্ছি। তুই বেশি বকিস। শোন, আমাদের ফ্রিতে বেশি রাত হলে ফ্রিজ থেকে তরকারি বের করে গরম করবি। তোর বাবা যদি মাংস খেতে না চাই, তবে ডাল রান্না আছে ফ্রিজে। বের করে গরম করে দিস। আর একটা ডিম ভেজে দিস। আর ভাত রান্না করা নেই কিন্তু। কুকারে ভাত চড়িয়ে দিবি সন্ধ্যার পরপরই। ৫ জনের হিসাব করে। ঘোলাবি না কিছু। রুমাইশা আবার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, ঠিক আছে, দিবনে। তোমরা সকাল সকাল ফিরো। আয়েশা বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আবার এখন ঘুমাস না। আসরের আজান পড়ে যাবে এক্ষুনি। উঠে নামাজ পড়ে রাফসানের রুমটা একটু ঠিকঠাক কর। কাল বাড়ি আসবে ও। সকাল ৯টায় ট্রেন। ওঠ এখন। তারপর চলে গেলেন বাইরে। রুমাইশা আরও কিছুক্ষণ দম মেরে শুয়ে থেকে অবশেষে উঠল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। তারপর গেল রাফসানের রুমে। রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে বেডশিট আর বালিশের কাভারগুলো বদলে সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রুমটা পরিপাটি করে রাখল। রাফসান খুব গোছালো মানুষ। কোথাও একটুখানি ময়লা দেখলে সাথে সাথে চিল্লানো শুরু করে। রুমাইশা আর আয়েশা তো সারাক্ষণ রাফসানের বইয়ের কপাল নিয়ে কথা বলে। যে মেয়েটা আসবে তার সারাক্ষণ ঝাড়াঝুড়ি করতেই দিন চলে যাবে। অন্য কাজে টাইম পাবে না। রুম গোছানো যখন শেষের পথে তখন হঠাৎ করে শাফিন এলো বাইক নিয়ে। রুমাইশা বাইকের শব্দ শুনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল শাফিনকে। রাফসানের আলনাটা তখন অর্ধেক গোছানো হয়েছে। বাকিটা ওভাবে রেখে বাইরে চলে আসলো। বাইকের শব্দে শামসুলও বের হয়ে এসেছেন। কিন্তু শাফিন এসেছে দেখে একটু বেজার হলেন তিনি। রুমাইশা একবার বাবার দিকে দেখল। শাফিন এসেছে দেখে বাবা খুশি হননি দেখে মন খারাপ হলো ওর। শাফিন বাইকটা একপাশে পার্ক করে রেখে শামসুলের কাছাকাছি এসে খুব হাসি হাসি মুখ করে কুশল বিনিময় করল। কিন্তু শামসুল কোনো রকমে মাথাটা নাড়িয়ে আবার রুমে চলে গেলেন। শাফিনের মুখে হাসি হাসি ভাবটা হঠাৎ করে নিভু নিভু হয়ে গেল। কিন্তু রুমাইশার সাথে সাথেই ওকে ইশারা করে মন খারাপ করতে বারণ করে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। আমি তোর জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি। তারপরে নিচু স্বরে বলল, তোর মামার আচরণে কিছু মনে করিস না। উনার বউ উনাকে রেখে ঘুরতে গেছে, তাই উনার মন ভালো নেই। তারপর চোখ টিপ দিয়ে চলে গেল রান্নাঘরে। রুমাইশার কথায় মুখে একটু হাসি এনে সোফায় বসল শাফিন। কিছুক্ষণের মাথায় রুমাইশা চানাচুর, বিস্কুট, কয়েক টুকরো ফল আর চা করে নিয়ে আসলো শাফিনের জন্য। ট্রেটা টি টেবিলের ওপরে রেখে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাদের বাড়িতে আসতে যে, কোনো কিছু না জানিয়ে? শাফিন প্লেট থেকে চায়ের কাপটা তুলে নিতে নিতে বলল, কেশবপুরে গেছিলাম, সোনিয়া আপুর ফুপুর বাসায়। ফেরার সময় ভাবলাম একটু ঘুর দিয়ে তোমার সাথে দেখা করে যাই। কিন্তু তোমার এ কাজের বিটি জরিনার মতো লাগছে কেন, তাই বলো আগে। রুমাইশা নিজের কোমরে বাঁধা ওড়নার গিট খুলতে খুলতে হেসে বলল, রাফসান ভাই আসছে কাল সকালে, ট্রেন ৯টায়। মা বড় খালা আর জুবাইরের সাথে যশোরে গিয়েছে খানিক আগে। খালারা এসেছে দুপুরের দিকে, রাতে থাকবে। মা খানিক আগে বলে গিয়েছে ভাইয়ার রুমটা একটু গোছাতে। জানিসই তো, ওর ওসিডি আছে। সব কিছু একদম পারফেক্ট হওয়া চাই। শাফিন চায়ে চুমুক দিতে দিতে বলল, মামি হঠাৎ যশোরে গেল এই অসময়ে? গুরুতর কিছু নাকি? আর এই জুবায়ের তোমার সেই খালাতো ভাই না, যে ইটালিতে থাকতো? হ্যাঁ, সেই।
মায়েরা কেন গিয়েছে আমারে ক্লিয়ার করে কিছু বলেনি। কেনাকাটা আছে নাকি কিছু, আর একটু ঘোরাঘুরি করবে। তবে এই জুবাইয়ের শালাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। শাফিন খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, কেন, কিছু করেছে নাকি ও? আরে আর বলিস না, কেমন করে যে তাকিয়ে থাকে, মনে হয় জীবনে কোনো মেয়ে দেখেনি। সবসময় কেমন একটা লুচ্চা লুচ্চা নজর। শয়তানটা আগে ভালো ছিল, ইতালি থেকে ফিরে পুরো অসভ্য হয়ে গেছে। শাফিন মাথার ভেতরে কথাগুলো কোট করে নিল। বাড়ি গিয়ে সোজা ভাইয়ের কাছে নিউজ দিতে হবে। চাটা শেষ করে কাপটা রেখে দিল আবার জায়গায়। তারপর রুমাইশার দিকে তাকিয়ে বলল, তুমি ওর থেকে দূরে দূরে থাইকো আপু। আর যেহেতু রাতে ওরা থাকবে তাই সাবধানে থাইকো। এসব ছেলেরা খুব ধুন্ধর হয়। রাফসান ভাইয়া বাড়িতে আসলে আর চিন্তা নেই, ভাইয়াই টাইট করে ফেলবে যদি দেখে এই রকম অবস্থা তাহলে। প্রতি উত্তরে ওপর নিচ মাথা নাড়ল রুমাইশা। শাফিন একটা পেয়ারার স্লাইস তুলতে তুলতে বলল, আমি আর বসবো না আপু, বেশি দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, মা বকবে তখন। তুমি থাকো, মামির সাথে তো দেখা হলো না, নেক্সট টাইম দেখা করবো নে। রুমাইশা ভুরুকুসকে বলল, এলি কেবল 10 মিনিটও হয়নি, এর মাঝে আবার যাবো যাবো করছিস, তাহলে আসলি কেন? শাফিন দুষ্টু হাসি দিয়ে বলল, দেখতে এলাম আমার হবু ভাবিকে। তুমি তো শীঘ্রই আমাদের বাড়ির পার্মানেন্ট পার্সন হতে চলেছ, তো সেটা তাড়াতাড়ি হও। আমার বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে এসে চাচু ডাক শোনাও তাড়াতাড়ি। শাফিনের কথায় লাল হয়ে গেল রুমাইশা। ওর বাচ্চা হবে, ওর আর রাফসানের। হাই হাই, কি লজ্জার ব্যাপার। ও আর রাফসান একান্তে সময় কাটাবে, একেবারে হালাল ভাবে। ইস, ভাবতে গা শিউরে উঠছে। শাফিন রুমাইশার এমন মিইয়ে যাওয়া দেখে হিহি করে হাসলো। তারপর বলল, পিচ্চি একটু বড় হলে বাইকে নিয়ে ঘুরে বেড়াবো সারাদিন। তোমাদের কাউকে আর তখন লাগবে না, আমি একাই ওর জন্য যথেষ্ট। রুমাইশা শাফিনের মাথায় একটা চাটি মেরে বলল, চুপ কর, আর একটা কথাও বলবি না তুই, বাড়ি যা, তোর মা বকবে নে। শাফিন চাটি খেয়ে দমে গেল না, উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ডাবল হলে বেশি ভালো হয়। একটা আমার কাছে থাকলো, আর অন্যটা তোমাদের কাছে, সবাই খুশি। রুমাইশা ওর দিকে চোখ গরম করে তাকালো। শাফিন সেটা দেখে বলল, ঠিক আছে, থাকেন আপনি, আমি গেলাম। আপনি দ্রুত আসেন আমাদের বাড়িতে। ওই হাতির মতো ছেলের দায়িত্ব নিয়ে আমার মা আর পেরে উঠছে না, আপনি এলে বড় উপকার হয়। এসব বলে আবার একটু হেসে শামসুলের রুমের দিকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গলা খিকিরি দিয়ে বলল, মামা, আমি বাড়ির দিকে যাচ্ছি, আপনি যাবেন মামিকে নিয়ে। শামসুল এবার কথা বললেন, ঠিক আছে, সাবধানে যাস, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আবার আসিস তোর মাকে নিয়ে। শাফিন আচ্ছা বলে বাইরে বেরিয়ে বাইকের কাছে গিয়ে বাইক স্টার্ট দিল। রুমাইশা এলো ওর পেছন পেছন। গেট খুলে দিলে বাইক নিয়ে শাফিন রওনা দিল বাড়ির দিকে। শামসুল রুমে বসে রুমের জানালা দিয়ে শাফিনের যাওয়ার দিকে দেখছিলেন। তিনি আছেন মহাবিপদে। রুনিয়াকে অসম্ভব ভালোবাসেন তিনি, সেই সাথে সাফওয়ান আর শাফিনকেও। 16 বছর আগে যেদিন রুনিয়া হাত জোর করে কান্নাকাটি করেছিল সাফওয়ানের নাম না বলতে, সেই দিন শুধুমাত্র সাফওয়ানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি আয়েশাকে বলেন ব্যাপারটা চেপে যেতে। কিন্তু বোনের ওপর অনেক অভিমান হয় ওনার। তারপর সেই ঘটনার কয়েক বছর পর থেকে বোনের সাথে আবার যোগাযোগ করেন তিনি। সাফওয়ানের জায়গায় নিজের রাফসানকে কল্পনা করতেন তিনি সবসময়, যে তিনি রুনিয়ার জায়গায় থাকলে কি করতেন। রুনিয়া যা করছে তাই করতেন। সাফওয়ানের সিঙ্গাপুর চলে যাওয়ার খবর তিনি জানতে পারেন আরও 3 বছর পর। সাফওয়ানের যে বিকৃত ঘটেছে সেটাও রুনিয়া জানান শামসুলকে। কিন্তু সাফওয়ানের দাদুর করা অপরাধের কথা সেই দিন জানতে পারলেন তিনি। সাফওয়ানের বিকৃতির কথা জানার পর থেকে সাফওয়ানের জন্য খারাপ লাগতো ওনার প্রচণ্ড। কিন্তু মেয়ের আঘাতের কাছে বারবার হেরে যান তিনি। মনের ভেতরে থেকে বারবার আওয়াজ আসলেও কখনো খোঁজ নেননি তিনি। সাফওয়ান দেশে আসার পর কলেজে জব নিলে রুনিয়া ফোন করেছিল শামসুলের কাছে, কিন্তু শামসুল অন্য কাজে ব্যস্ত ছিল, ফোনে তুলতে পারেননি। পরবর্তীতে কল দেবে সেটাও ভুলে গেছে, যার জন্য রুনিয়া আর দ্বিতীয়বার বলেনি। বোনটা তার বরাবরই এমন, নিজের জেদ বজায় রেখে চলে সব সময়। এখন যেমন চলছে, সাফওয়ানকে রুমির সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ের বিষয়টা নিয়ে তিনি আজ কয়েকদিন ধরে ভাবছেন তিনি। সাফওয়ান ছেলে হিসেবে খারাপ না, বরাবরই প্রচুর প্রোটেক্টিভ ও রুমির ক্ষেত্রে। ছোটবেলায় সাফওয়ান রুমাইশার জন্য কি কি অপকর্ম করেছে তার অনেক কিছুই রাফসানের থেকে শুনেছেন তিনি। ওনার ভয় হতো কবে না জানি ছেলেটা বড় ধরনের কোনো বিপদে পড়ে যায়। কিন্তু এখন সে ভয় ভেঙে গেছে। এখন সাফওয়ান নিজেই অন্যদের জন্য বড় বিপদ, ভয়ঙ্কর বিপদ।
মেয়েকে সাফওয়ানের কাছে দিতে তার অসুবিধে নেই, কিন্তু ওর যে দাঁতে বিষ, স্বামী স্ত্রীর সম্পর্কে ঘনিষ্ঠতার সময় যদি ভুলবশত সাফওয়ান আঘাত করে ফেলে রুমিকে, রুমির যদি আবার কিছু হয়ে যায়, সেই ভয়ে আঘাতে সাহস পাচ্ছেন না তিনি। কিন্তু সাফওয়ানকে রিজেক্ট করতেও মন সায় দিচ্ছে না। ও যথেষ্ট ভালো ছেলে, যে ছেলে কষ্ট করে বড় হয়েছে, জীবনে কঠিন সময় একা হাতে সামলে নিয়েছে, তার কাছে নির্দ্বিধায় মেয়ে দেওয়া যায়। সমস্যা ওই এক জায়গাতেই, রুমির সেফটি। এইসব ভেবে দীর্ঘশ্বাস ফেলেন শামসুল। রুমা এসে শাফিনকে বিদায় দিয়ে ডাইনিং দিয়ে হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। মেয়েকে দেখে ডাকলেন শামসুল। রুমা এসে বাবার ডাক শুনে গেল সেদিকে। রুমে ঢোকার পর শামসুল ইশারা করলেন রুমিকে তার পাশে বসতে। রুমা এসে বসলো বাবার পাশে। শামসুল আজ কয়েকদিন ধরে ভালোভাবে কথা বলেননি ওর সাথে। এখন নিজে থেকে ডেকেছে দেখে খুশি হলো ও অনেক। শামসুল রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম গলায় বললেন, তোকে কিছু কথা বলতে চাই। রুমাইশা ইশারা করে বোঝালো বলতে। শামসুল বলতে শুরু করলেন, তুই আমার মেয়ে, অনেক আদরের বলতে গেলে। বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তোর প্রতি। আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করব সেই দায়িত্ব পালনের। আমি সারা জীবন ভেবেছি তোর জীবনসঙ্গী নির্বাচনের ভারটা তোর ওপরেই দেব। কারণ সংসারটা আমি করব না, বা তোর মা করবে না, করবি তুই। তাই বিয়ে শাদির ক্ষেত্রে তোর মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। রুমাইশা মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। একটু বিরতি দিয়ে শামসুল আবার বললেন, সাফওয়ানকে আমি আমার ছেলের মতো করে দেখেছি ওর ছোটবেলা থেকেই। ও সুস্থ স্বাভাবিকভাবে জন্মানোতে রুনিয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়তো আমিই হয়েছি। এমন না যে আমি ওকে এখন অপছন্দ করি। ওর ব্যক্তিত্ব, দায়িত্ববোধ, পজিটিভনেস, সামর্থ্য সব দিক থেকে অনেক এগিয়ে ও অনেকের থেকে। সে হিসেবে পাত্র হিসেবে মোটেই খারাপ না। ও যদি স্বাভাবিক থাকতো, অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করত, তাহলে আমার কোনো আপত্তিই থাকতো না ওর সাথে তোকে বেঁধে দিতে। কারণ রুনিয়া তোকে মেয়ের মতো করে যত্ন করে। তখন আর কোনো চিন্তা থাকতো না আমার, যে মেয়ে কোথায় কার কাছে পড়বে, সে তাকে ভালো রাখবে কিনা, শ্বশুর শাশুড়ি কেমন হবে, সব দিক থেকে চিন্তামুক্ত থাকতাম আমি। কিন্তু সাফওয়ান তো অস্বাভাবিক। আমি জানি না তোদের ভেতরের সম্পর্ক কেমন, কতখানি গভীর, আর জানতেও চাই না। আর সেই দিন যা বলেছি সেগুলো রাগের মাথায়, মন থেকে বলিনি। এখন তুই আমার পার্সপেক্টিভ থেকে আরও একবার ভেবে দেখ, নিজের দিক থেকেও ভেবে দেখ, যে তুই ওর সাথে ভালো থাকতে পারবি কিনা। তোর যদি কোনো সমস্যা না হয়, তুই যদি মানিয়ে নিতে পারিস ওর সাথে, যদি ওর সাথে ভালো থাকিস, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তোর মাকেও আমি বুঝিয়ে বলবো। কিন্তু তুই আগে ভেবে দেখ ভালোভাবে, ভেবে আমাকে জানা। রুনিয়াকেও আমি কম বেশি কথা শুনিয়েছি সেই দিন, ওর সাথেও কথা বলা দরকার। কিন্তু সেটা তুই তোর সিদ্ধান্ত জানানোর পর বলবো। শামসুল থামলেন কথাগুলো বলে। রুমাইশার চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। শামসুল সেটা দেখলেন। তারপর বললেন, ভেবে দেখ আরো একবার, সময় নেই। সকালে জানাস আমাকে। তোর ফুপি রাগ করে আছে আমার ওপর, ওকে অত কথা বলাই। ওর সাথে কথা বলে মিটমাট করতে হবে সব। বাবার এমন সুন্দর মন মানসিকতায় রুমাইশার মন ছুঁয়ে গেল। ও বিছানার ওপর থেকে দাঁড়িয়ে শামসুলের উদ্দেশ্যে আচ্ছা বাবা বলে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে গিয়ে দরজাটা লক করে আনন্দে লাফাতে লাগলো ও। আর কোনো অসুবিধা রইল না ওর জীবনে। বাবা রাজি মানে মাও রাজি। আর বাবা মা দুজনেই রাজি মানে রাফসান ভাইয়াও রাজি। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। সাফওয়ানকে এখনই খবরটা দেওয়া দরকার যে বাবা প্রায় রাজি। ওকে ভাবার সময় দিয়েছে 12 ঘন্টা। ফোনটা তুলে সাফওয়ানকে মেসেজ দেওয়ার জন্য ফোনের সুইচ টিপল। ফোনের স্ক্রিনে আগে থেকে সাফওয়ানের মেসেজের নোটিফিকেশন এসে বসে আছে দেখে আরও খুশি হলো। কিন্তু মেসেজটি ওপেন করতে খুশির বদলে দ্বিধা এসে ভর করলো ওর মনে। সাফওয়ান লিখে পাঠিয়েছে, তুই যদি কখনো জানতে পারিস যে আমি তোর থেকে কিছু লুকিয়েছি, আর সেটা যদি গুরুতর কিছু হয়, তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? এই কথাটা বলেই কিন্তু ৩০ নাম্বার পর্ব শেষ হয়েছে। তাই আগামী পর্ব দেখতে ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।